কি অবস্থা? আসসালামু আলাইকুম। সো দীর্ঘ অপেক্ষার পরে আজকে আমি ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে আমি এখন আমার প্রজেক্ট সম্পর্কে সবার সাথে শেয়ার করতে পারি। সো লাস্ট 6 থেকে 7 মাস যাবত আপনারা মেবি দেখতেছেন যে আমি একটা সাইড প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে যে আমার বাসার জন্য আমি গ্রিন এনার্জি ইনস্টল করছি, সেট আপ। সো এটা আমি নিজে করেছি নিজের হাতে, এবং যথেষ্ট টাকা সেভ করেছি এখান থেকে, আমি প্রায় কয়েক লক্ষ টাকা। সো যার কারণে অনেকেই আমাকে নক করতেছিলেন যে ভাই এটা সম্পর্কে একটু বলেন, আপনি কীভাবে সেট আপ করলেন, বা আপনার খরচ এত কম কীভাবে হলো। সো সেই ব্যাপারে আজকে আমি একটা ছোট্ট করে একটা ভিডিও বানাবো এবং ওভারঅল ওভারভিউ দিব যে আমার আম, মানে যেই গ্রিন এনার্জি প্রজেক্টটা আছে এটা আমি কিভাবে সেট আপ করলাম, কত দিয়ে করলাম, এবং এখান থেকে আমার বেনিফিট কি হচ্ছে। সো এটা আসলে গত বছরের কথা, যখন প্রচুর পরিমাণে বিদ্যুৎ যাচ্ছিল সারা বাংলাদেশেই। সো যেহেতু আমার সম্পূর্ণ জবটাই রিলাই করে হচ্ছে যে ইন্টারনেট এবং হচ্ছে যে ইউনো বিদ্যুতের উপরে, সব কিছুর উপরে। সো বিদ্যুৎ না থাকলে কাজের খুব ব্যাঘাত ঘটে, যার কারণে গত বছর আমি এই প্রজেক্টটা স্টার্ট করি আর কি। তো সবাই শুরুতে যে ভুলটা করে আমিও ওইটা করছিলাম। সো আমি যেটা প্রথমে করছিলাম যে আমি 1000 ওয়াটের একটা সেট আপ করি, অনেক আগের কথা, মানে 6 মাসেরও আরও আগের কথা। তো 1000 ওয়াটের বেশ কিছু প্যানেল ইউজ করি, ছোট ছোট প্যানেল ইউজ করি, 200 সামথিং। সো 1000 ওয়াটের একটা প্যানেল এবং একটা লোকাল একটা 1000 কিলোওয়াটের একটা ইনভার্টার ইউজ করি, এবং ওইটা থেকে আমি খুব বেশি বেনিফিট পাই নাই। হ্যাঁ, এটা হয়তো যে দিনের বেলা কারেন্ট যাইতো না, রাত্রে তো ওই যে ছোটোখাটো ব্যাকআপ দিত আর কি, যেহেতু লেড এসিড ব্যাটারি ছিল, আর ওই ইন্টারনেটটা আর ল্যাপটপটা চলতো আর কি। সো এরকম আর কি। সো এটাতে খুব আমি একটা বেনিফিট হয়নি, এবং আমি কোনো বিদ্যুতের সেভও হইতে দেখি নাই আর কি। কারণ আমার একটা হিসাব ছিল সারাদিন আমাকে ব্যাকআপ দিচ্ছে সোলারে, তারপরও কেন বিদ্যুৎ মানে কমতেছে না, মানে বিল। সো যার কারণে আমি ওইটাকে বন্ধ করে দিছি, কারণ ওইখানে অনেকগুলো ভুল ছিল, আমি শিওর। তো তারপর যেটা করি যে ওইটা ক্যান্সেল করে দিয়ে আমি নিজে থেকে স্টাডি করা শুরু করি যে আসলে নিজে থেকে যদি আমি ইনস্টল করতে চাই তাহলে কীভাবে করব, আর দেশের বাইরে ওরা কীভাবে করে। কারণ ওদের সেট আপগুলো দেখি যে প্রচুর বেনিফিট, মানে ওরা 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 খুব বেনিফিটেড হয় ওদের সেট আপ থেকে, কিন্তু আমাদের দেশে আমরা খুব একটা বেনিফিটেড হই না আমাদের সোলার সেট আপ থেকে। সো এই জন্যই ওদেরকে স্টাডি করা যে ওরা অ্যাকচুয়ালি কীভাবে সেট আপ করে। সো এটা নিয়ে আমি প্রায় 2-3 মাস সময় ব্যয় করি যে ওরা কীভাবে সেট আপ মানে করে আর কি, ওরা পুরো ইয়াটা সিস্টেমটাকে। সো ওইটার উপরে বেস করে আমি আমারটা করব। এবং 3 মাস পরে আমি, আলহামদুলিল্লাহ 3-4 মাস পরে আমি আমার এটাকে শুরু করি সেট আপ। এবং আমার সেট আপটা হচ্ছে টোটাল 5000 কিলোওয়াটের একটা হাইব্রিড ইনভার্টারের সাথে 10,000 কিলোওয়াটের ব্যাটারি, 5000 কিলোওয়াটের ব্যাটারি আর কি দুইটা, আর হচ্ছে 4480 ওয়াটের টোটাল প্যানেল, 14টা প্যানেল আমার এখানে সেট আপ করা আছে। এবং ওইটাকে কীভাবে সেট আপ করছি অলরেডি আপনারা এখানে দেখতেছেন। এটা আমি ডায়াগ্রাম করে রাখছি আপনাদের জন্য, আপনারা যদি কেউ চান তাহলে আমার ডায়াগ্রামটা ইউজ করে আপনারা নিজেরা করে নিতে পারবেন, এবং আই হোপ আপনারা আমার মতো ভালো টাকা সেভ করতে পারবেন। তো এই হচ্ছে আর কি, মানে ছোট্টখাটো ওভারভিউ আমার প্রজেক্টের। ও আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার প্রজেক্টটা কিন্তু সোলার অ্যাসিস্ট্যান্ট দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত হয় এখান থেকে। যেমন আপনারা যদি এখানে আসেন, এখানে দেখতে পারবেন যে আমার এখন বাড়িতে টোটাল কত লোড মানে নিচ্ছে, 700 ওয়াটের মতো লোড নিচ্ছে, এবং আমার ব্যাটারি থেকে 800 বা সামথিং হচ্ছে যে ব্যাকআপ দিচ্ছে আর কি। এবং এখান থেকে হচ্ছে দেখা যায় যে দিনে কতটুকু সোলার উৎপাদন হয়েছে, ওয়াট মানে কিলোওয়াট উৎপাদন, এবং উইকলি, যেহেতু আজকেরও মানে সোমবার, এখন আবার 0 থেকে শুরু হবে। আর এটা হচ্ছে কোন মোডে চলতেছে, এবং গ্রিড থেকে কোনো বিদ্যুৎ আসছে কি আসছে না। যেহেতু এখন গ্রিড থেকে কোনো বিদ্যুৎ আসতেছে না, আমি সম্পূর্ণ ব্যাটারি ব্যাকআপই চলতেছে আর কি। সো এটা নিয়েও ইনশাল্লাহ একটু পরে আমরা কথা বলবো। সো আসেন তাহলে আমরা আমি আমার সোলার প্যানেলটাকে দেখাই, ওই পাশেই আছে। সো এই তো ওকে। সো এই হচ্ছে আমার সেট আপ আর কি। সব মেশিন যন্ত্রপাতি যাই আছে এইখানটাতে আছে। সো আমি শর্ট করে বলবো এটা কিভাবে কাজ করে। সো এই যে এই ডিবিটা হচ্ছে আমার
পিভি কম্বাইনার বক্স, এটা হচ্ছে সোলার প্যানেল থেকে এসে এখানে একসাথে হয়ে এখান থেকে বিদ্যুৎটা এখানে আসছে আর কি। সো এগুলো হচ্ছে ফিউজ, অনেক দেখি ওই যে বাংলাদেশে অনেকে ইউজ করে না। সো এটা আসলে খুবই জরুরি একটা জিনিস। তো বিদ্যুতে যদি উপরে কিছু হয় বা কোনো একটা ঝামেলা হয় তাহলে হচ্ছে আপনার মেশিনে কিছু হবে না। সো এই ফিউজের উপর দিয়ে হচ্ছে আপনার চলে যাবে আর কি। সো এখানে আমি টোটাল 6টা ফিউজ আছে, এখানে আমি 4টা ইউজ করছি এবং 2টা এক্সট্রা রেখে দিচ্ছি ফর ইমার্জেন্সি ব্যাকআপ, যদি কখনো কিছু হয় যাতে ইমার্জেন্সি ইউজ করতে পারি। তারপরে এটা হচ্ছে আমার সার্চ প্রোটেক্টর, যদি বিদ্যুৎ চমকায় বা কিছু হয় সো এটা হচ্ছে আমাকে প্রোটেক্ট দিবে। আর এটা হচ্ছে আমার ডিবি ব্রেকার। সো এখানে কম্বাইন করে এই 2টা তার এখান থেকে এসে এখানে আমার মানে এটা হচ্ছে সোলার ইনপুট হয়েছে মেশিনের ভিতরে। এটা হচ্ছে আরেকটা ডিবি, যেটার কাজ হচ্ছে যে এখানে আমার 3টা এয়ার কন্ডিশন আছে, এসি আছে, 3টা এসির জন্য একটা সুইচ সেট আপ করা, এবং এটা হচ্ছে যে আমার গ্রিড ইনপুট আর কি, এটার যেই ব্রেকারটা এটা এখানে অ্যাড করা আছে, প্লাস একটা হচ্ছে ব্যাটারির জন্য সার্চ প্রোটেক্টর ইউজ করা আছে এখানে, ঠিক আছে। এবং পাশে এটা হচ্ছে আমার সেই এসি, যে আমার এয়ার কন্ডিশন আছে, এটার জন্য আমি একটু খুলে দেখাই। আচ্ছা, সো এইটা নিয়ে যদি কথা বলি আমি, সো এটা হচ্ছে আমার এসি ট্রান্সফার সুইচ। সো এখানে কারেন্ট আছে, নিচের যেই লাইনটা দেখতেছেন এটা হচ্ছে আমার বিদ্যুতের মানে মিটার থেকে লাইন আসছে, এবং উপরে যে এখানে যেটা দেখতেছেন উপরের যে পার্টটা এটা হচ্ছে আমার ব্যাটারি এবং সোলার ব্যাকআপ, ঠিক আছে। সো আমি চাইলে আমার যে 3টা এসি আছে এটাকে আমি ব্যাটারিতেও চালাইতে পারবো এবং আমি সোলারও চালাইতে পারবো। ফর এক্সাম্পল আমার বাসার সব কিছু যদি এখন সোলারে চলে তাহলে আমার এসিটাও সোলারে চলার কথা। সো ওইটাকে যাতে আমি নিয়ন্ত্রণ করতে পারি, যে আমি ইভেন বাসার সব কিছু সোলারে চললো, আমি যদি চাই যে আমার শুধু 3টা এসি বিদ্যুতে চলবে সেটা আমি করতে পারবো। বা আমার যদি এমন হয় যে বাড়ির সব কিছু বিদ্যুতে চলতেছে বাট আমি 3টা এসিকে আমি শুধু সোলার চালাতে চাই, সেটাও আমি এখান থেকে করতে পারবো। এটা হচ্ছে অনেকটা এইভাবে, যেমন এখন সোলারে চলতেছে এখন বিদ্যুতে চলতেছে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর এইখানে 3টা এসির জন্য আমি 3টা ব্রেকার ইউজ করছি এবং একটা হচ্ছে মাস্টার ব্রেকার আর কি। সো এখান থেকে লাইনটা এটার লাইনটা পাস হয়ে এখানে আসছে এবং এখান থেকে বাইপাস হয়ে এই 3টা এখানে আসছে। সো ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার 3টা সাথে 2টা এসি আমার সোলারে চলবে এবং বাকি 2টা চলবে না, ঠিক আছে, বিদ্যুৎ বাঁচানোর জন্য। সো আমি এটা করতে পারবো, ঠিক আছে। সো এই জন্য এটা অ্যাড করা। আর এটা হচ্ছে আমার মিটারের লাইন আর কি, এটা এখান থেকে গিয়ে আমার এই যে এখানে অ্যাড হয়েছে আর কি। আর এটা হচ্ছে আমার ব্যাটারি সার্চ প্রোটেক্টর, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার স্মার্ট ব্রেকার এটিএস সিস্টেম। আর এটা হচ্ছে আমার রাসবেরি পাই, এটা রাসবেরি পাই 3B। আর এটা হচ্ছে মেশিনের সাথে একটা ওয়াইফাই ডঙ্গল দিছে, যদিও এটা আমি ইউজ করি না বাট লাগাই রাখছি ইন ফিউচার যদি বাই চান্স লাগাই আর কি, ঠিক আছে। সো যদি স্মার্ট ব্রেকারটা নিয়ে কথা বলতে চাই, স্মার্ট যেই সিস্টেমটা আমি বানাইছি বাংলাদেশে এটা আসলে কেউ বানায় না। আমার মনে হয় এইটার জন্যই হচ্ছে যে আমাদের দেশে এই যে সোলার লাগানোর পরে আমাদের বিদ্যুৎ সাশ্রয়ী হয় না, মানে বিদ্যুতের বিল কমে না। তো যার কারণে যেটা আমিও ফেস করছি, আমিটা সোলার মেশিনটা কিন্তু লাগাইছি প্রায় 6 মাস হয়ে যায়, কিন্তু আমি খুব একটা বিদ্যুৎ সেভ করতে পারিনি। তো ফাইনালি আমি যেটা করছি এবং বাংলাদেশে যেটা হয়, যেমন আমি এই সব কিছু ডায়াগ্রাম সব কিছু মানে ঠিক থাকলো, আমার যে মেইন লাইনটা আছে যে বাসার লাইন এবং বিদ্যুতের মিটার লাইনটা কীভাবে, দুইটা কিন্তু আমার হাতে করা না, ওইটা আমি আরেকজনকে দিয়ে করেছি, কারণ আমি কখনো বিদ্যুতের মিটারে বা বাড়ির মেইন লাইনের ভিতরে কীভাবে লাইন দিব সেটা নিয়ে আমার এক্সপিরিয়েন্স নাই। তো আমি একজন থেকে করাইছিলাম, তো তারা যেভাবে করে সেভাবেই করছে। এখানে ওরা কী করছে, কমন লাইন ইউজ করছে। তো যেটা হয়েছে, আমি অনেক টেস্ট ট্রায়াল রান করার পরে দেখলাম যে আমার যদি সোলার প্যানেলও রাতে ঘর চলে, আমার বিদ্যুতের মিটারে লাইট জ্বলে, তার মানে বিদ্যুৎ মিটার থেকে কিছু হলেও কমন লাইনের কারণে বিদ্যুৎ আমার ঘরে প্রবেশ করে, যেটা হয়তো আমি জানিও না মনের অজান্তেই, ঠিক আছে, মেশিনও জানে না, যার কারণে বিদ্যুৎটা সেভ হয় কম। সো যার কারণে আমি এটা বানাইছি, এটা একটা স্মার্ট সিস্টেম। সো এখানে এটা হচ্ছে একটা ওয়াইফাই ব্রেকার এবং এটা হচ্ছে যে অটোমেটিক ট্রান্সফার সুইচ, এবং এটা হচ্ছে আরেকটা স্মার্ট ব্রেকার, এবং এটা হচ্ছে নর্মাল যে ডিবি ব্রেকারগুলো আছে ওইটা। এবং এখানে আপনি দেখবেন যে এখানে সোর্স এ এবং সোর্স বি আছে। সোর্স এ হচ্ছে আমার বিদ্যুৎ, সোর্স বি হচ্ছে আমার সোলার প্যানেল, ঠিক আছে। সো এটা কীভাবে কাজ করে, সো আমার এখান থেকে যে বিদ্যুতের যে আউটপুটটা আসছে
এসে এখানে ঢুকছে এবং এটা ইউজ করছে অ্যাকচুয়ালি এই 3টা ডিভাইসকে প্রোটেকশন দেওয়ার জন্য, কারণ এই 3টা ডিভাইস অ্যাকচুয়ালি অনেক এক্সপেন্সিভ। এই 3টা ডিভাইস প্রায় 9,000 টাকা, আর এগুলো বাংলাদেশে 300 টাকা 400 টাকা করেই পাওয়া যায়। সো যার কারণে আমি এই যে এইটা এবং এইটা ইউজ করছি এইগুলাকে সেভ করার জন্য, যাতে করে যদি কিছু হয় এটা ট্রিপ করবে বাট এটা সেভ হয়ে যাবে এবং এটা সেভ হইলে আমার এটা সেভ হবে, ঠিক আছে। সো এখন ফর এক্সাম্পল আমার এখন কিন্তু রাত কয়টা বাজে, রাত প্রায় 1টা-1.5টা বাজে, এখনও কিন্তু আমার ঘর বিদ্যুতে সোলারে চলতেছে, ঠিক আছে, সকাল থেকে। সো এখন আমি যদি এমন হয়, আমার টাইমার সেট আপ করা আছে, এটা আমি পরে দেখাবো। সো টাইমার সেট আপ করা রাত্র 2টা হইলে এটা বিদ্যুতে চলে যায় অটোমেটিক, ঠিক আছে, এবং আবার সকাল সূর্য ওঠার 1 ঘন্টা পরে এটা হচ্ছে সোলারে মুভ করে। সো এখন বিদ্যুতে সোলার চলতেছে, আমি যদি এখানে দেখাই, যেটা কিন্তু সোলারে চলতেছে, যে মোটামুটি 15% ব্যাকআপ দিচ্ছে, হ্যাঁ, এবং এখানে কিন্তু কোনো বিদ্যুৎ নাই, ঠিক আছে, জিরো, মানে বিদ্যুতের সাথে আমার মেশিনের কোনো সম্পর্ক নেই। এটার মাধ্যমে টোটালি ডিসকানেক্ট করে দিয়েছে, কোনো কমন লাইন নাই, ইউনিক লাইন, প্রত্যেকটা ইউনিক লাইন হয়ে উপরে মিটার সাথে কোনো কানেকশন নেই। সো আমি যদি এখন আমি বিদ্যুৎটা চালু করি, যদি এখানে দিই, এই যে দেখেন এটা কিন্তু শিফটের উপরে চলে গেছে, ঠিক আছে। এখন আমার পুরো বাড়ি চলতেছে বিদ্যুতে, এই দেখেন এখানে লাল লাইট জ্বলতেছে, মানে সোর্স এ বিদ্যুতে চলতেছে। আমি যদি এখানে উপরে আসি, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এখানে আমার বিদ্যুৎ দেখা যাচ্ছে 227 ভোল্ট হচ্ছে যে বাসায়, মানে বিদ্যুতের মিটার থেকে আসতেছে, কিন্তু আমার মেশিন কিন্তু বলতেছে যে ব্যাটারিতে বাসা চলতেছে। অ্যাকচুয়ালি কিন্তু বাসা মিটারে চলতে, মানে মেশিনে চলতেছে না, মাত্র 0.3%, মানে এই মেশিনটা চলতে যতটুকু অতটুকু লোড, বাট মেশিন মনে করতেছে যে আমি বাসা চালাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি চলতেছে আমার বিদ্যুতের লাইন দিয়ে। সো আমি এটা এমন একটা সিস্টেম করছি, যখন বিদ্যুতে চলবে আমার সোলারের সাথে বিদ্যুতের কোনো কানেকশনই থাকবে না, আবার যখন সোলারে চলবে বিদ্যুতের সাথে আমার সোলারের কোনো কানেকশন থাকবে না, টোটালি সেপারেট লাইন, একটা মেশিনের থ্রুতে করছে এটা। তো যার কারণে কোনো কমন লাইন না থাকার কারণে আমি আসলে এখন গিয়ে সময় ওয়েস্ট করবো না আপনাদের, আমি মিটারটাকে দেখাইতাম যে মিটারে টোটালি বিদ্যুৎ, মানে আমি যদি এখন আবার সোলারে চলে যাই, আমি যদি এখন মিটারের এখানে চলে যাই, আমার ওইখানে গিয়ে দেখবো যে বিদ্যুৎ মিটারটা একবারে মানে শাটডাউন, কোনো প্রকার লাইট জ্বলতেছে না, কারণ ওইখান থেকে জিরো বিদ্যুৎ বের হচ্ছে, কোনো বিদ্যুৎ নাই, ঠিক আছে। এবং এইটা হচ্ছে আমার রাসবেরি পাই 3B, এইটা দিয়ে হচ্ছে যে এই মেশিনটা, হ্যাঁ, গ্রোওয়াটের এই স্মার্ট মেশিনটাকে, এবং এখানে আমার দেখবেন যে ব্যাটারি আছে 2টা, এই যে এখানে ব্যাটারি আছে দেখেন, ল্যান্ড কেবল দিয়ে কানেক্ট করা, এই 2টা ব্যাটারিকে এবং এই মেশিনটাকে এই 2টার মাধ্যমে আমি রান করি। এখন অনেকে বলতে পারবে যে ভাই এটার ভিতরে তো সফটওয়্যার আছে, সব কিছু আছে, এটা দিয়ে কেন করতেছেন না? সো তার রিজন হচ্ছে যে এইটার ভিতরে যেগুলো আছে এটা মানে খুবই অকার্যকর, মানুষ অনেক প্রবলেম ফেস করে, আপনি নিজেও ফেস করবেন, যার কারণে আমি আলাদা একটা সিস্টেম বানিয়ে নিয়েছি। এবং আরেকটা রিজন হচ্ছে এই ব্যাটারি। আমি যদি এখান থেকে ব্যাটারিটা দেখাই, আপনি দেখবেন আমার ব্যাটারিটা এখানে ফল্ট মোডে আছে। আমি অনেক ট্রাই করছি, এই বিশেষ করে এই কোম্পানির ব্যাটারিটা সোতো ব্র্যান্ডের, এটা একটা চাইনিজ ব্র্যান্ড, বাট ইউরোপে প্রচুর চলে। সো এই ব্যাটারির একটা প্রবলেম হচ্ছে ফুল চার্জ হয়ে গেলে এরকম বিএমএস ফেলিয়ার হয়, যেটা হচ্ছে এই মেশিনের জন্য হয় আর কি, এটা মেশিনের সাথে যায় না। তো যার কারণে আমার ব্যাটারিগুলো শাটডাউন হয়ে যায় এবং কাজ করে না। তো যার কারণে আমি এখানে একটা সার্ভার ক্রিয়েট করছি, যে এই যে এখান থেকে এই কেবলটা থ্রুতে, হ্যাঁ, RT485 কেবল দিয়ে এখানে একটা কানেকশন করছি, এবং এখান থেকে কম্পিউটার কেবল দিয়ে এটার সাথে এটা কানেকশন করছি। এখন এই সিস্টেমকে এবং এই সিস্টেমকে ও কন্ট্রোল করে, এটা হচ্ছে আমার সোলার অ্যাসিস্ট্যান্ট। এবং এটা ফল্ট মোডে আসে না কি আছে ওর দেখার বিষয় না, ওকে আমি কমান্ড দিয়ে দিচ্ছি যে এটা যদি চার্জ 35% পর্যন্ত থাকে তাহলে আমার পুরো ঘর সোলারে চলবে, 35% উপরে থাকলে, এবং চার্জ 100% থেকে 35% যদি চলে আসে তাহলে আমার যেই মেশিনটা আছে ও অটোমেটিক বিদ্যুতে শিফট করবে, ঠিক আছে। যে অটোমেশন করে রাখছি, অনেক ধরনের অটোমেশন করে রাখছি আমি। সো এটা হচ্ছে যে আমার ওভারঅল মানে মেশিন সেট আপ আর কি, এই হচ্ছে এটা। সো এখন আমরা কথা বলবো এখানে আমি কত টাকা সেভ করছি এবং কীভাবে সেট আপ করছি, ইনস্টল করছি। আপনারা অলরেডি দেখছেন যে আমি একটা ডায়াগ্রাম ক্রিয়েট করে রাখছি আপনাদের জন্য। সো আমরা আসেন ওইটা নিয়ে কথা বলি, চলেন। তাহলে এবার আমরা আসছি হচ্ছে যে আমাদের
আমার কত টাকা টোটাল খরচ পড়লো। সো আমি একটা ছোট্ট করে লিস্ট করে রাখছি, আমি লিস্ট দেখে দেখে বলতেছি। এবং আমার যেই টেকনিকগুলো ইউজ করছি, যে আমি কীভাবে আসলে টাকা সেভ করছি আর কি, সো ওইটা নিয়ে আমি কথা বলবো আর কি। সো প্রথমে বলে রাখি যে আমি এই যে সেট আপটা করবো, এটা নিয়ে আমি বেশ কয়েকটা কোম্পানির সাথে কথা বলছিলাম, এবং তারা আমাকে যে বাজেট দিয়েছিল সেটা খরচ পড়ছিল, মানে ওনারা বলছিল প্রায় কেউ 7 লক্ষ টাকা প্লাস বলছিল, কেউ 8 লক্ষ টাকা প্লাস বলছিল, ইভেন মজার পড়ছে কেউ 9 লক্ষ টাকা, এবং বেশ বড় বড় বেশ বাংলাদেশের সুনামধন্য বেশ কয়েকটা সোলার কোম্পানি আছে, কেউ আমাকে 9 লাখ টাকাও বাজেট মানে দিচ্ছিল আর কি। বাট আমি সামহাও ওনাদেরকে ট্রাস্ট করতে পারি নাই, কারণ ওনারা কি দিবে না দিবে কীভাবে সেট আপ করবে এটা নিয়ে একটু সন্দেহে ছিলাম। যেহেতু আমি অনেক রিভিউ দেখছি বিভিন্ন গ্রুপে যে মানুষ বাসার জন্য সোলার প্যানেল করতেছে, মানে সেট আপ করতেছে, বাট বিদ্যুতের খুব বেশি একটা সেভ হইতেছে না। এবং তার পিছনে মেইন যে জিনিসটা আমি দেখলাম যে লেড অ্যাসিড ব্যাটারিটা, এটা একটা মূল কারণ খুঁজে বের করছি আর কি। কারণ হচ্ছে যে লেড অ্যাসিড ব্যাটারিগুলো যেগুলো থাকে আপনার এক একটা ব্যাটারি প্রায় 30,000 টাকার মতো, 200 এমপিআর। বাট যেহেতু লেড অ্যাসিড ব্যাটারি, এটা মোটামুটি আপনি 60-70% ব্যাকআপ পাবেন, বাকি 40% মতো আপনার ব্যাটারিতে রাখাই লাগে, নাহলে ব্যাটারি ডেড হয়ে যায়। সো আপনি 200 এমপিআর অ্যাকচুয়ালি পাচ্ছেন না, তাই আপনি 140 এমপিআর সামথিং পাচ্ছেন। হ্যাঁ, আর এই ব্যাটারিগুলো চার্জ হইতেও অনেক সময় লাগে, এবং ডিসচার্জ হইতে অনেক কম সময় লাগে, মানে অল্প কিছুক্ষণে ডিসচার্জ হয়ে যায়, আবার চার্জ হইতে অনেক সময় লাগে। সো এই বিভিন্ন জিনিসগুলো খুঁজে বের করছি আমি রিসার্চ করার পরে। তারপর হচ্ছে আমি আমার মতো করে একটা প্ল্যান করি, এবং আমি আস্তে আস্তে সব কিছু কালেক্ট করি, যেহেতু নিজে করব এই জন্য আমি আসলে আস্তে আস্তে করে করতেছিলাম। সো প্রথমে আসি আমি সোলার প্যানেলে, আমি প্রথমে সোলার প্যানেলটাই পারচেস করছিলাম। সো গত বছর যখন আমাদের প্রচুর বিদ্যুৎ ঘাটতি হচ্ছিল, ওই সময়কার সময় আর কি আমি সোলার প্যানেলগুলো পারচেস করি আর কি। সো ওই সময় সোলার প্যানেলের রেট ছিল 40+ আর কি, 40+ পার ওয়াট ছিল আর কি, ঠিক আছে। সো আমি যেটা করছি যে আমি কিছু ইউজড সোলার প্যানেল নিছি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ইউজ সোলার প্যানেল কেন নিচ্ছেন, এগুলো যদি খারাপ হয় এই সেই, যে ভাই আসলে মজার ব্যাপার হচ্ছে সোলার প্যানেল, এক একটা সোলার প্যানেলের বয়স 20-25 বছর মানে মেয়াদকাল থাকে, এর থেকে বেশি যায়, আমি হচ্ছে অ্যাভারেজে বলতেছি। সো আমি যেটা কালেক্ট করছি যে বিভিন্ন সরকারি প্রজেক্টে বেশ এক্সপেন্সিভ কোম্পানির সোলার প্যানেল ইউজ করে, ঠিক আছে, এবং ওগুলা খুব একটা ব্যবহার হয় না, এবং বছর 2 বছর পরে সেল করে দেয়। সো ওরকম একটা প্রজেক্ট থেকে আমার মামা থ্রুতে আমি বেশ কিছু সোলার প্যানেল কালেক্ট করি, উনিও কিছু পারচেস করে, আমাকেও কিছু দেয়। সো আমি টোটাল 14টা সোলার প্যানেল ওনার থেকে পারচেস করি, মানে ওনার থ্রুতে আর কি, এবং 320 ওয়াটের যে প্যানেলগুলো। এবং আমি যে প্যানেলটা ইউজ করছি এটা হচ্ছে বাংলাদেশ সব থেকে ভালো একটা ব্র্যান্ডের, সেটা হচ্ছে গ্রামীণ শক্তির। এবং আমি 320 ওয়াট হলেও এটা এতটাই হেভি যে এক একটা সোলার প্যানেলের ওজন প্রায় 22 থেকে 24 কেজি। আপনি খালি মানে আপনি চিন্তা করতে পারেন যে কত মানে হেভি এটা মানে বিল করা। এবং এই এক একটা প্যানেলে আমার ওয়াট মাত্র 26 টাকা করে পড়ছে, তখন প্রায় 43 থেকে 45 টাকা করে ছিল। সো আমি প্রায় 50% এখানে আমি সেভ করে ফেলছি। সো আমার 14টা ওয়াটে 4480 ওয়াট হয়, এবং এখানে আমার সম্ভবত 1,15,000 টাকার মতো খরচ হয়েছে। এবং আর যে প্যানেল যে সেট আপ করতে হয়, দেখবেন যে যে কোম্পানিগুলোর সাথে আপনারা যোগাযোগ করবেন, তো ওরা এক ধরনের অ্যালুমিনিয়াম বডি দিয়ে সেট আপ করে দেয়, এটা দেখতে খুবই সুন্দর হয়, বাট এটা অনেক এক্সপেন্সিভ, প্রায় 60-70,000-এর মতো পড়ে যায় 14-15টা প্যানেল লাগাইতে গেলে, ঠিক আছে। আবার প্লাস হচ্ছে ওদের ওই কস্ট থাকে, তো সব কিছু মিলে অনেক এক্সপেন্সিভ। সো আমি যেটা করছি, আমার এলাকার একটা ছোটো ভাইকে ডেকে আনছি, ডেকে আনার পরে ও লোহার যে অ্যাঙ্গেলগুলো থাকে এমএস বলে আর কি, এমএস যে লোহাগুলা, সো ওইটা দিয়ে আমি যেটা করছি, ওকে বলছি যে আমাকে ছাদে প্যানেল 14টা প্যানেল সেট আপ করে দিতে পারবা কিনা, ও বলছে হ্যাঁ ভাই পারবো। ওকে একটু দেখাই দিছে, ওই হিসাবে ও করছে। সো আমার টোটাল এখানে ওর মানে খরচ সহ আমার মাত্র খরচ হচ্ছে 16,000 টাকার মতো। সো কোথায় 70,000-50,000 টাকা, কোথায় 16,000 টাকা, এখানেও কিন্তু আমি প্রায় 60-70% সেভ করে ফেলছি। তারপর হচ্ছে যে ডিসি কেবল বলতে সোলার প্যানেল লাগানোর জন্য ডিসি কেবল লাগে, ঠিক আছে। সো আমি হচ্ছে এই কেবলটা ইউজ করছি, আপনি দেখতে পারেন যে কেবলটা আসলে কত মোটা, অনেক মোটা কেবল, এবং ভিতরের যেই ইয়াটা আছে কপারটা আছে ওইটাও কিন্তু অনেক মোটা। হ্যাঁ, সো এইটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে ওয়্যারটা আপনি যদি বিআরবি বা সুপারস্টার বা এসকিউ এই ব্র্যান্ডেড কোনো কোম্পানিতে চান, প্রায় 70 টাকা 75 টাকা করে হচ্ছে, যে 65 থেকে 75-এর ভিতরে থাকে আর কি, হচ্ছে যে পার ফিট আর কি, ঠিক আছে।
আর আমি যেটা করছি যে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার আপনি গেলে দেখবেন যে অনেক লোকালি প্রডিউস করে, অনেক ছোট ছোট বিজনেস অনার আছে যারা এগুলো বানায়, এই সব ধরনের কেবলই বানায়। সো তারা হয়তো বড় অনেক কোম্পানি না, বাট তারা অনেক ভালো কোয়ালিটি কেবল বানায়। সো ওইখান থেকে অল্প একটু কেবল এনে টেস্ট করছে আগে, কারণ র্যান্ডমলি কিনলে তো হবে না, যে ভালো কিনা জানতে হবে। সো কেনার পর এখান থেকে টেস্ট করার পর দেখো তারটা খুবই ভালো, টেস্ট রেজাল্ট খুবই ভালো আসছে। তারপর এখান থেকে আমি 300 ফিট ওয়্যার কিনি, ডিসি কেবল কিনি, যেহেতু আমার 3 তলার ছাদ থেকে, মানে 4 তলার ছাদ আর কি, মানে 3 তলার উপরে, ওইখান থেকে নিচতলায় নিয়ে আসবো, এবং 14টা প্যানেলে প্যারালাল স্ট্রিং যদি করি আমার অনেক তার লাগে। সো আমি 300 ফিট তার কিনি। 300 ফিট তারে আমার মাত্র খরচ হয়েছে সম্ভবত, একটু দেখতে হবে আমার, আমি সম্ভবত 36 টাকা করে, না জানো আমি এক্স্যাক্টলি খেয়াল নাই, 36 বা 30 টাকা করে হচ্ছে সম্ভবত আমি নিচে। হ্যাঁ, আমার মাত্র 10,080 টাকা খরচ পড়ছে। বাট এটা যদি আমি ওই যে বিআরবি বা অন্য কোথাও থেকে কিনতাম, তাহলে আমার প্রায় 20,000 টাকা প্লাস খরচ হইতো, মানে আরও বেশি খরচ হইতো হচ্ছে আমার কেবলে। আর এবার হচ্ছে এসি কেবল, যেটা হচ্ছে বিদ্যুতের মিটারের সাথে কেবল হয়। ডিসি কেবল এসি কেবলের তফাৎ হচ্ছে এইটাই। সো এসি কেবলটা একটু শক্ত হয় আর কি। সো এসি কেবলটা আমার প্রায় 250 ফিটের মতো খরচ হয়েছে, কারণ আমার অনেকগুলো ডিবি এবং অনেকগুলো সুইচ টুইচ হাবি জাবি, এবং বিদ্যুতের মিটারের জন্য প্রায় আমার 100 ফিট তার লাগছে। সো সব মিলে আমার যেটা হয়েছে যে আমি 250 ফিট কেবল নিছি, ওইখানে প্রায় রাফলি 10,000 টাকার মতো আমার খরচ হয়েছে আর কি। হ্যাঁ, তারপরে যদি আমি ব্রেকারের কথা বলি, ব্রেকার যেটা হচ্ছে যে আপনি একটু দেখাইলাম আপনাকে যে বিভিন্ন ধরনের ডিবি ব্রেকার আছে, ওয়াইফাই ব্রেকার আছে, এটিএস আছে। সো ওইখানে প্রায় 22 থেকে প্রায় 24,000 টাকার মতো আমার খরচ হচ্ছে সবগুলা ব্রেকারে। এবং আমার এখানে খরচ হচ্ছে অনেক বেশি, কারণ আমি ম্যাক্সিমাম বাহিরের ইম্পোর্টেড ব্রেকারগুলো ইউজ করছি, কারণ আমাদের দেশে যে ব্রেকারগুলো সেগুলো আমার খুব একটা পছন্দ না। যেহেতু আমি এখানে রাফলি 4.5 লক্ষ 4 লক্ষ টাকা ইনভেস্ট করতেছি, একটু ভালো ব্রেকার লাগাচ্ছি, যাতে কিছু হইলে যাতে ব্রেকারের উপর দিয়ে যায়, মেশিনে কিছু না হয়, তারপর বাকিটা আল্লাহর কাছে আর কি। এবং আমার 3টা ডিবি বক্সে খরচ হচ্ছে 4,000 সামথিং। আর যে ওই যে এই যে এসির জন্য যে ম্যানুয়াল ট্রান্সফার বক্স আছে ওটা 1400 টাকার মতো খরচ হয়েছে। এবার আসি গ্রোয়াট মেশিন। সো আমি যখন গত বছর মেশিনটা কিনি, তখন তো প্রচুর বিদ্যুতের প্রবলেম, তখন এই মেশিনটা কেউ 80,000, 85,000, 90,000 সেল করতেছিল। সো আমি সুন্দরবনের মার্কেটে গিয়ে, ওইখানে পাশে নবাবপুর মার্কেট আছে, ওইখানে গিয়ে একটা গ্রোয়াটের ডিস্ট্রিবিউটর, উনি ডিস্ট্রিবিউট করে, কোম্পানির সাথে কাজ করে। সো ওনার থেকে আমি 70,000 টাকা দিয়ে মানে গ্রোয়াটের SPF 5000 যেই মেশিনটা, এটা পারচেস করি, এবং সাথে ডঙ্গলটাও ফ্রি ছিল। অনেক জায়গায় কী করে যে কম দামে মেশিন দিয়ে ডঙ্গলটা দেয় না, ডঙ্গলটা আলাদা 5,000 টাকা বিক্রি করে। সো আমি ডঙ্গল সহই মেশিনটা পারচেস করি। হ্যাঁ, তারপর হচ্ছে যে ব্যাটারির যদি বলি, সো ব্যাটারি হচ্ছে যে আমি দেখাইলাম যে এটা হচ্ছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এটা হচ্ছে সার্ভার র্যাক ব্যাটারি। একটা ব্যাটারি হচ্ছে 5.1 কিলোওয়াট আওয়ার করে। সো 2টা ব্যাটারিতে 10,000 কিলোওয়াট। সো এগুলোর মার্কেট রেট হচ্ছে 1 লক্ষ টাকার উপরে পার পিস। এবং আমার যেটা হয়েছে যে আমার মামার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে যে এটার সাথে জড়িত, উনি বাংলাদেশের অনেক বড় ডিস্ট্রিবিউটর, উনি সার্ভার র্যাক ব্যাটারি বিজনেস করে। বাংলাদেশে যত টেলিকমিউনিকেশন কোম্পানি আছে ওনার থেকে ব্যাটারিগুলো নেয়, ওদের ওই বিদ্যুৎ মানে নেটওয়ার্ক মিটার, এই কী বলে সিমের যেই টাওয়ারগুলো আছে ওগুলোতে ইউজ করে, বা এই টাইপের সার্ভারে ইউজ করে আর কি। সো ওনার এখান থেকে আমি অনেক চিপ রেটে 2টা ব্যাটারি পারচেস করছি, যেহেতু একদম ক্লোজ ফ্রেন্ডশিপ মানে মামার সাথে ছিল। সো উনি আমাকে ওনার পারচেস যেই রেটটা ছিল ওই রেটটাতে দিয়ে দিছে। সো আমার 2টা ব্যাটারিতে অনলি 1,40,000 টাকা খরচ হয়েছে, মানে 70,000 টাকা করে খরচ হয়েছে আমার ব্যাটারি। বাট আমাকে মামা বলছে যদি আমার ফ্রেন্ড সার্কেল কেউ নেয়, তাহলে উনি যে ফ্রেন্ড আছে উনি বলছে 90K এর ভিতরে উনি সেল দিতে পারে, মানে এটাও ওনার একটা অনেক চিপ রেট বাজার থেকে, বাজারে মানে এখনও 1 লক্ষ টাকার উপরে। সো 90K-তে আমি চাইলে কাউকে নিয়ে দিতে পারবো, ঠিক আছে। সো বাট আমি অনেক সেভ করছি, আমার এখানে প্রায় মাত্র 1,40,000 টাকায় 10,000 কিলোওয়াটের ব্যাটারি ব্যাকআপ, হিউজ। তারপর হচ্ছে আমি রাসবেরি পাই 3B হচ্ছে যে আমাদের ফ্রেন্ড লিস্টের এক ভাইয়ের থেকে নিয়েছিলাম, যদিও ব্র্যান্ড নিউ কিনতে গেলে প্রায় সম্ভবত 6,000-7,000 টাকার মতো পড়ে। সো ভাই আমাকে 2,500 টাকা দিয়ে বলছে, আমি 2,500 টাকা দিয়ে ভাই থেকে নিয়ে নিয়েছি, এটা আমার হিউজ একটা সেভ হয়েছে। আর আরেকটা হচ্ছে RT485 যে কেবলটা, যেটা দিয়ে আমার ব্যাটারির সাথে রাসবেরি পাই কানেক্ট করব,
ওইটা আমার দেশে আমি পাই নাই, ওটা আমার আলি এক্সপ্রেস থেকে আনাইতে হয়েছে। ওইটা আমার 1900 টাকা লাগছে একটা কেবলের দাম। আসলে আরও কম দামে ছিল, বাট আলি টিভিডি আসলে 1500-1600 টাকার উপরের মানে না গেলে তারা অর্ডার নিবে না। তো যার কারণে আমি মানে একটু বড় কেবল নেওয়া লাগছে। ছোট কেবল ছিল, ওটা 1000-1200 টাকায় পাইতাম, বাট 1900 টাকা দিয়ে আমার নেওয়া লাগছে। সো আমি এই হচ্ছে আমার টোটাল খরচ। আমি যদি একটু হিসাব করি কত আসে, আমি আসলে হিসাব করে রাখি নাই, সম্ভবত 4 লক্ষ টাকার মতোই আসার কথা। আচ্ছা আমি একটু হিসাব করি। 1,16,000 প্রথমে বলছিলাম সোলার প্যানেল, তারপর হচ্ছে 16,000 টাকা সেট আপ কস্ট, তারপর হচ্ছে 10,800 টাকা হচ্ছে আমার ডিসি ওয়্যার, তারপর হচ্ছে 10,000 টাকা হচ্ছে আমার এসি কেবল, 24,000 টাকা ব্রেকার, 4,000 টাকা ডিবি বক্স, 1,400 টাকা ম্যানুয়াল ট্রান্সফার বক্স, 70,000 হচ্ছে গ্রোওয়াট মেশিন, 1,40,000 টাকা হচ্ছে ব্যাটারি, তারপরে 2500 টাকা হচ্ছে রাসবেরি পাই, 1900 টাকা হচ্ছে, আচ্ছা তাহলে আমার হচ্ছে 3,95,000 টাকা সামথিং হচ্ছে আমার এখানে টোটাল খরচ। প্লাস আমার আনুষঙ্গিক বেশ কিছু খরচ আছে, ওইখানে আমি অ্যাভারেজ 30,000 টাকার মতো আর কি। সো আমি যদি বলি যে 4,20,000 টাকার মতো আমার টোটাল সেট আপ কস্ট মানে পড়ছে আর কি। সো যেটা মানে অনেক কম, আমাকে যেটা অফার করছে তার থেকে অনেক কম, প্লাস আমি অনেক বেটার একটা সেট আপ কমপ্লিট করছি আর কি। সো এটাতে অনেক এফোর্ট গেছে, বাট এটার রেজাল্টটা যা আসছে এটা আমি মানে এটাতে আমি অনেক হ্যাপি। ঠিক আছে, সো এর পরবর্তী আমি জানি ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, বাট এর পরবর্তী ভিডিও মানে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার হোম অ্যাসিস্ট্যান্টটা, যেটা হচ্ছে রাসবেরি পাই দিয়ে আমি চালাচ্ছি। ওইটা কীরকম হয় ওইটা আমি এখন আপনাদেরকে দেখাবো।